এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নাক গেছে রে আমার। রিম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নাক থেকে হাত সরাতেই চিনতে পারলো লোকটাকে। এটা তো স্পর্শ। রিমঝিমের মনে হলো সে আকাশের চাঁদ হাতে পেয়েছে। কোনো দিক না ভেবেই সে স্পর্শকে শক্ত করে ধরে ফেললো। স্পর্শ নাক ডলতে ডলতে ওর দিকে তাকিয়ে বলল, তুমি বাসা থেকে না বলে চলে এসেছো? মারবো আমি তোমাকে, উল্টে তুমি আমাকে মারলে। আবার এখন সরি বলার জায়গায় হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। কথা শেষ করে স্পর্শ সামনে তাকিয়ে ছেলেগুলোকে দেখতে পেল। তারপর রিমকে টেনে উল্টো পথে নিয়ে গেল। কি কিছু বলছো না কেন? তোমার বাসায় যাবে? তাহলে চলো ইউ টার্ন দি। রিম চুপ করেছিল এতক্ষণ। স্পর্শের খোঁচা মারা কথায় ভ্যা করে কেঁদে দিয়েছে সে এখন। স্পর্শ রিমের হাত ছেড়ে ওর বোরকাটা শক্ত করে ধরে টেনে ঘুরিয়ে সামনে দাঁড় করালো রিমকে। তারপর এক ধমক দিয়ে বলল চুপ করতে। রিম ধমক শুনে মুখে হাত দিয়ে অল্প সাউন্ডে কেঁদে যাচ্ছে। তাও আমি নিহাকে বিয়ে করবো বলেছি তোমার মুখ থেকে কথা বের করার জন্য। তার মানে এই না যে তুমি সবকিছু থেকে গা ঢেকে এইভাবে রাত করে বেরিয়ে আসবে। তুমি যে মেয়ে, তোমার যে রাত বেরোতে বিপদ হতে পারে সেটা ধারণা আছে তোমার? সেদিন একবার এসে হাজির হয়েছিল রাতের বেলায়, আজ আবারও। আমার মনে হয় যেদিন আমার বাচ্চার কথা বলা শিখবে সেদিনও তোমার আমাকে ভালোবাসো কথাটা বলতে ইগোতে পারবে। রিম মুখ ফুলিয়ে চোখের পানি মুছে বলল, পানি খাবো। না খাবে না। আবার কথা শেষ হোক। অনেক বাচ্চামো করেছো তুমি, শিওর করে একটা কথাও বলো না। এখন থেকে সোজাসুজি কথা বলবে, তা না হলে গালের চামড়া উঠে থাপ্পড় পর্যন্ত মেরে দেবো। আমাকে চরমারা সেঞ্চুরি করতে চলেছো তাই না? তাও 3 বছরে। আর আমি তোমাকে একদিনে 100টা থাপ্পড় মারবো এসব বেয়াদবির জন্য। তারপর থেকে যা বলবা সোজা সোজা বলবা। রিম ঢোক গিলছে আর কাঁদছে। স্পর্শ ট্রলি ব্যাগ এক হাতে নিয়ে আরেক হাতে রিমকে ধরে টানতে টানতে সামনের একটা কনফেকশনারির দিকে নিয়ে এসে টুল টেনে ওকে বসালো। তারপর একটা পানির বোতল কিনে এনে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও পানি খাও। রিম পানির বোতলটা নিয়ে চোরের মতন তাকিয়ে আছে স্পর্শের দিকে। স্পর্শ হাত মুট করতে রিম ভয় পেয়ে পানি খাওয়া শুরু করে দিল। স্পর্শ ব্যাগটা নিয়ে হাঁটা ধরলো। আবার রিমও পিছু পিছু আসছে। বাসায় গেলে তোমার ওই ভাই তো সাথে সাথে বিয়ের পিড়িতে বসিয়ে দেবে। ওরও যতদূর চিনি আমি, তার মানে তুমি বিয়ে করবে বলে ঠিক করে নিয়েছো। আপনিও তো বিয়ে করবেন বলেন, তাহলে আমি বিয়ে করলে কি সমস্যা? কি সমস্যা? আমি বিয়ে করবো বলার পর তুমিও রাজি হয়ে গেলে, তার মানে নিশ্চয়ই এর ভেতরে রহস্য আছে। সময় এখনো আছে, ফটাফট বলে দাও, তোমারই লাভ। আপনাকে অন্তত বিয়ে করব না আমি। তোমাকে বোঝানো আমাদের অসম্ভব ব্যাপার। আচ্ছা কাজ করো, কয়েকটা চড় মেরে দাও, তাহলে আজকেই তোমাকে সব সুন্দর মতন বুঝিয়ে দেবো। কয়েকটা বলতে আর মাত্র 4টা, তারপরেই। রিম হাঁটতে হাঁটতে থেমে গিয়ে তোতলাতে তোতলাতে বলল, কি 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 করবেন আপনি? সেটা দেখার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। রিম একটু এগিয়ে এসে বলল, কি করতে হবে? 4টা চড় মেরে দিতে হবে। রিমের খুব রাগ উঠে গেল। স্পর্শর পিঠে ধুমধাম কয়েকটা কিল বসিয়ে দিল সে। স্পর্শ খিলখিল করে হাসছে। হঠাৎ করে রিমকে একটা গাছের সাথে চেপে ধরলো। এতে রিম ভয় পায়নি, অবাকও হয়নি। আপাতত স্পর্শর হাসি মাখা মুখটা দেখায় ব্যস্ত সে। স্পর্শ সেদিকে খেয়াল না করে বলল, ওই চড় তুমি আজকালের মধ্যেই মেরে দেবা, জানা আছে আমার। রিম চোখ নামিয়ে নিল। স্পর্শ ওকে কাছে নিয়ে এসে বলল, এই ছেলের সাথে একসাথে একই বাসায় থাকলে কিন্তু এগুলো বারবার ফেস করতে হবে। কি? রিম তাও কিছু বলল না। পথে পড়ে থাকা হলুদ রঙের মাইক ফুলগুলো দেখছে সে। আশেপাশে কেউ হয়তো শখ করেই গাছটা এমন জায়গায় লাগিয়েছে। পথটা খুব সুন্দর লাগছে। স্পর্শ রিমকে নাড়া দিয়ে বলল, কি গো, ভয় করবে না তোমার? আমি কিন্তু আগের চেয়েও বেশি জ্বালাবো। সময় আছে বলো, বাস স্টপ পর্যন্ত দিয়ে আসবো তোমাকে। রিম কথার উত্তর না দিয়ে গোল করে পথের কিনারায় বসে পড়ল। ফুলগুলো কুড়িয়ে নিতে নিতে বলল, আপনাকে সামলানোর অভ্যাস আছে আমার, 3 বছর ধরে সামলাচ্ছি। এরপর কিন্তু এই বখাটা ছেলে তোমাকে একটু বেশি জ্বালাবে। শুনলাম তো, এতবার রিপিট করতে হবে না। আমি কোথাও যাচ্ছি না, একেবারে আপনার বিয়ে দেখে যাব। ওঠো বলছি। ধমকাচ্ছেন কি জন্য? আরেকটা কথা, আপনি সবসময় আমি কোথাও হারিয়ে গেলে ঠিক আমাকে ফিরে পান কি করে? একদম ঠিক টাইমে হাজির হয়ে যান আপনি। স্পর্শ এবার রিমের পাশে গোল হয়ে বসলো। তারপর
গালে হাত দিয়ে বলল, একটা কথা কি জানো তো রিমি, না বললে জানবো কি করে? তুমি আমার জন্য এসেছো, তুমি হলে আমারই হবে, কোনো বাধা আমাকে তোমার থেকে দূরে রাখতে পারবে না। আর তাই দেখো না, এতবার হারিয়ে যেও আমরা এক হয়ে যাই। আমি কখনো প্রেম করিনি, প্রেম জিনিসটা অদ্ভুত মনে হতো, আমি কেমিস্ট্রি বুঝতে পারতাম না। তুমি আমার জীবনে আসার পরে বুঝলাম এর কেমিস্ট্রি, এখন আরো বেশি অদ্ভুত মনে হচ্ছে, তবে একটু অন্যরকম লাগে। তোমাকে দেখলেই, তোমাকে ছুঁলে আসল ভালোবাসাটা কি সেটা আমি টের পাই। তখনকার ভালো লাগাটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না, কারণ তুমি কখনো নিজে থেকে আমাকে জড়িয়ে ধরনি। দুবার ধরেছিলে, তবে প্রথমবার তুমি জানতে না আমাকে জড়িয়ে ধরেছো, আর পরের বার বিপদে পড়েছিল আর আমি পাশে ছিলাম বলে ধরেছো, কখনো ভালোবেসে ধরনি। সো তোমার থেকে অনুভূতির সংজ্ঞা আমি পাবো না, জানি, শুনতেও চাই না। জাস্ট একটা কথা বলবো, স্পর্শ চোখ সে 3 বছর আগে থেকে একটা মেয়ের উপরে আটকে আছে। এই কথা সেই কবে থেকে শুনে আসছি। মাথায় তো আর নিচ্ছ না। যাই হোক, অনেক রাত হয়েছে, এবার চলুন ম্যাডাম। স্পর্শ রিমের হাত ধরে নিচ থেকে টেনে তুলল। তারপর দুজন মিলে হেঁটে বাসায় ফেরার পথে পড়ল আরেক বিপদে। এই যা, চাচা চাচি দুজনেই একসাথে। রিমঝিম, লুকাও জলদি। স্পর্শর কথা মতো রিম পাশে থাকা গাছটার দিকেই লুকিয়ে পড়ল। চাচা হেঁটে এসে বলল, মনে হলো তোর সাথে কাউকে দেখলাম। কই? তোর হাতে এটা কিসের ব্যাগ? স্পর্শ ঢোক গিলে গলাটায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে বলল, ঠিক করাতে গিয়েছিলাম, চেনটা নষ্ট হয়ে গিয়েছিল। চাচা স্পর্শর কাঁধে হাত রেখে ওকে নিয়ে নিজের বাসার দিকে চললেন। হাঁটতে হাঁটতে বললেন, আজ তোর চাচি বড় রুই মাছের ঝোল করেছে, এত মজা হয়েছে রে। চল, তুই আর আমি ডিনার করবো একসাথে, সেই স্বাদ টেস্ট করানোর সুযোগ তোকেও করে দেব। এদিকে স্পর্শ পেছন ফিরে রিমের দিকে তাকিয়ে ইশারা করছে ও যাতে একা একা চলে যায়। রিমও ভালো মানুষের মতো হেঁটে হেঁটে স্পর্শের বাসায় চলে আসলো। চাচা স্পর্শকে জোর করে চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও বসলেন ওর পাশে। এদিকে স্পর্শ টেনশনে শেষ হয়ে যাচ্ছে এই ভেবে যে রিম ঠিকমতো বাড়িতে পৌঁছেছে কিনা সেটা ভেবে। রিমঝিম বাসায় ঢুকে দরজাটা লাগালো, তারপর নিজের রুমের দিকে যাওয়ার আগে স্পর্শের রুমে আসলো একবার। রুমটা বেশ অগোছালো হয়ে আছে। রিমঝিমের মনে হলো রুমটা পরিষ্কার করা উচিত, আর তাই সে বোরকাটা খুলে সোফার উপর রেখে দিয়ে কাজে লেগে পড়ে সে। কাজ করতে করতে তার চোখ গেল বিছানার উপর থাকা ল্যাপটপটার দিকে। কাছে এসে অন করলো সে। ল্যাপটপটার স্ক্রিনে রিমের সেই ছবিটা, যেটার পোস্টারকে আজ সে কুচি কুচি করে ছিঁড়েছে। তার মানে স্পর্শ আবারও পোস্টার লাগানোর কথা ভাবছে। যাই হোক, এই লোকটার হাতে এত সময় আছে, আমার তো নেই। আমি ওনার এই মাছ বাজারকে সুন্দর করে সাজাই, তারপর নিজের রুমে ফিরে চলে যাব। খুব ঘুম পাচ্ছে আজ। রিমঝিম স্পর্শের পুরো রুম গুছিয়ে রুমের এক কোনায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। রাত তো অনেক হয়েছে, ঘুম আসারই কথা। এদিকে স্পর্শ চাচার পাল্লায় পড়ে 11টা বাজিয়ে ফেলেছে। আসার সময় চাচিকে বলে বাড়তি খাবারও নিয়ে এসেছে। সে বলেছে তার রাত 3টার দিকে খিদে পায়, চাচি যেন ভাত দিয়ে দেয়। আসলে কিন্তু সে এইগুলো রিমের জন্য নিচ্ছে। চাচার বাসা থেকে বেরিয়ে জলদি করে সে নিজের বাসার দিকে ছুটলো। ছুটতে ছুটতে 5 মিনিটের পথ সে 2 মিনিটে এসে গেল। চাবি দিয়ে দরজার লক খুলতেই সব অন্ধকার পেল, শুধু তার রুমটা ছাড়া। তার মানে রিম আমার রুমে? ভাবতে ভাবতে স্পর্শ নিজের রুমে পা রাখলো। ও মা, রিমে এত শীতের ভিতরে রুমের এক কোণায় শুয়ে পড়েছে, আর আমার রুমটাকে গুছিয়েও ফেলেছে। যাক, কেমনে যেন আমার প্রতি তার মায়া দরদ কাজ করলো। স্পর্শ রুমের কাছাকাছি এসে ফ্লোরের উপর গোল হয়ে বসলো। তারপর গালে হাত দিয়ে বেশ অনেকক্ষণ ধরে রিমের ওই মুখটার দিকে চেয়ে থাকলো। মেয়েটির সাদা চামড়া নয়, আবার কালো চামড়াও নয়, এ এক অন্যরকম রং যা আমার মন কেড়েছে। এই রঙে এক মায়া লেপ্টে থাকে, যে কাউকে পাগল করার ক্ষমতা থাকে তাতে। স্পর্শ তার মুখটা এগিয়ে এনে রিমের কপালে চুমু দিল আলতো করে। তারপর সাথে সাথে দূরে সরে গেল, কারণ ঠিক এই মুহূর্তে রিম জেগে যাবে। আর তাই হলো, রিম চোখ খুলে ফেলেছে। তারপর চোখ ডলতে ডলতে বলল, এসছেন তাহলে? সরি, চাচা আমাকে নিয়ে ডিনার করে বসে বসে আবার ম্যাচও দেখছে, তাই এত দেরি হলো। আর নাও, এটা তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে দিয়ে ঘুমাও। একটা কথা বলবো? স্পর্শ মুচকি হেসে নিচের বিছানায় বসে গিয়ে বলল,
কি? ওই রুমটাতে আমার ভয় করে। ভোর হওয়ার আগে দূর থেকে কেমন একটা আওয়াজ আসে, মনে হয় কেউ টাইলসে কিছু একটা ঘষছে। উপরে তলার আন্টিদের বুয়া মশলা বাটে, সেটার কি আওয়াজ পাও তুমি? না সেটা না, কিরকম গায়ে কাঁটা দেওয়া শব্দ। তাহলে আমার রুমে ঘুমাও, আমি তোমার রুমে শোবো। সত্যি? সমস্যা নেই তো। রিম কথাটা শুনে স্পর্শর বিছানায় গোল হয়ে বসে গেল, হাতে খাবারের প্লেটটা নিয়ে, যেটা স্পর্শ ঢেকে এনেছিল সবেমাত্র। স্পর্শ উঠে চলে গেছে রিমের রুমের দিকে। রিমঝিম খাবার খেতে খেতে ভাবলো, স্পর্শর রুমের সব কাগজপত্র তো এই রুমে, আর মেয়ের সোফাটাও। আমি তাহলে হুদাই এত ভেজাল কেন করব? আরে শুনুন শুনুন। স্পর্শ থেমে গিয়ে পেছনে ফিরে বলল, কি? না লাগবে না, আপনার রুমে আপনিই থাকেন, আমি যাই, দরকার নেই আমার। এই মেয়েটার কখন কি হয় তা শুধু সে নিজেই জানে, অন্য কারোর আর জানার সাধ্য নেই। এবার আসলো স্পর্শের ফোনে কল, তাও কার? স্পর্শের কলিগ আরাফের। তো আরাফের কথা হলো তারা নতুন ভাবিকে দেখতে চায়। স্পর্শ ইতস্তত হয়ে জিজ্ঞেস করলো, তো এখন তার কি করা উচিত, মানে ওরা সবাই কি চাচ্ছে? আরাফ সাথে সাথে উত্তর দিল, তারা সব কলিগরা মিলে কাল স্পর্শর বাসায় আসতে চায়। স্পর্শ মুখের উপর না করতে পারলো না। ফোন রাখতেই দেখলো রিম কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে, মনে হয় কিছু আন্দাজ করে ফেলেছে। স্পর্শ মাথার চুল টানতে টানতে বলল, কি করব? নাচেন, আরও বলেন মিথ্যা। এবার কি হবে? টেনশন নিও না, আমি কালকে সব খাবার কিনে আনবো, ওরা তো ডিনার টাইমে আসবে। এত খাবার কিনে আনবেন? দরকার নেই, আমি তো রান্না পারি। আপনি বরং প্লেট গ্লাস কিনে আনবেন আর কিছু প্লাস্টিকের চেয়ার, ওনাদের তো আর ফ্লোরে বসতে দিতে পারি না। আচ্ছা তা নয় করবো, কিন্তু ওরা যদি বুঝে ফেলে? কি বুঝবে? আমাকে আর টেনশনে ফেলবেন না। কে বলেছিল এত বড় মিথ্যে বলতে? শাড়ি আছে তোমার? আছে। সেটা পরে নিও, ভাব নিবা যেন সত্যি সত্যি তুমি আমার ওয়াইফ। আমার কলিগদের ওয়াইফরা আসবে মেবি। রিমঝিম হাতে কি সব গুনতে গুনতে স্পর্শের রুমের দিকে চলল আবার। তারপর কাগজ কলম নিয়ে কি সব লিখে স্পর্শের হাতে ধরিয়ে দিয়ে বলল, সকালে যেন এসব বাজার করে দেয় সে। স্পর্শও মাথা নাড়ালো। এবার যে যার রুমে ঘুমাতে চলে এসেছে। দুইজন মিলে দুই রুমে শুয়ে আছে। রাত তখন 12:03 বাজে। দুজনেরই চোখ উপরের ছাদের দিকে। রিম ভাবছে সেই শব্দের কথা। আবার কখন শুরু হয়ে যায়, ভয় করছে অনেক। এদিকে স্পর্শ ভাবছে কাল কেমন করে সবাইকে সামলাবে সে। রাত করে আসবে, না জানি কখন কি এসে পড়ে। যদি সে সময় চাচা বা চাচি এসে যায়, আমি তখন কি করে ম্যানেজ করব? ভোর 4টা বাজে। রিমঝিম বালিশ হাতে নিয়ে দৌড়াচ্ছে প্রাণপণে। ওই শব্দটা আবারও হচ্ছে তাই। দৌড়ে সে স্পর্শের রুমের দরজা খুলে দরজাটা লাগিয়ে চুপ করে নিচে বসে পড়েছে। স্পর্শ বেঘোরে ঘুমে। রিম বালিশটা ফ্লোরে পেতে সেখানে মাথা দিয়ে চুপ করে স্পর্শের মুখের দিকে তাকিয়ে আছে। তারপর আবার প্রচন্ড শীতে লাফ দিয়ে সোফার উপরে শুয়ে পড়ল সে। লাল কম্বলের ভেতরে মুড়ি দিয়ে স্পর্শ শুয়ে আছে। খালি ফর্সা কপাল আর নাক দেখা যায়, ঠোরজোড়া কম্বলের ভেতরে। রিম ভাবতে লাগলো, আর সে যদি আমার স্বামী হতো, এতক্ষণে আমি তার পাশে থাকতাম, ভয়ও করতো না। আবার ভাবলো, ধুর, এসব কি ভাবছি। আজানের আওয়াজ কানে আসতে স্পর্শ উঠে বসলো নামাজ পড়ার জন্য। তখনই দেখলো দরজার কাছে সোফায় পা উঠিয়ে রিম শুয়ে আছে। স্বপ্ন দেখছি না তো? স্পর্শ উঠে এসে চোখ ডলে রিমের হাতে এক চিমটি বসিয়ে দিল সন্দেহ কাটাতে। রিম ঘুমের ঘোর থেকে বলল, আউচ, পিঁপড়া। স্পর্শের এবার বিশ্বাস হলো এটা রিম। তারপর ভাবলো রিম এখানে কেন। পরে মনে পড়লো ওই শব্দের কথা যেটা রিম তাকে বলেছিল। এরপর মনে মনে হেসে এসে বাথরুমে চলে গেল। রিম জেগে গিয়ে খালি বিছানা পেয়ে ঘুরে ফিরে স্পর্শের কম্বল গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়লো ওর বিছানাতেই। স্পর্শ অজু করে এসে দেখলো রিম ওর বিছানায় আরামসে ঘুমাচ্ছে। তারপর নামাজের কথা মাথায় আসতে স্পর্শ এগিয়ে গেল রিমকে জাগানোর জন্য।
রিমকে ধরে কয়েকবার ঝাঁকুনি দিতে রিম কম্বল থেকে মাথা তুলে বলল, কি? নামাজ পড়বা, উঠো। আপনাকে তো বললাম আমি সুস্থ থাকলে নামাজ পড়ি নিজে থেকে, ডেকে তুলতে হয় না। মেয়ালি ব্যাপার স্যাপার। স্পর্শ ভ্রু কুচকে জায়নামাজ হাতে নিয়ে ফ্লোরে বিছিয়ে নামাজে দাঁড়িয়ে পড়েছে। তারপর নামাজ শেষ করে সে সোফায় এসে বসে। রিমের দিকে তাকিয়ে ভাবলো, ওই মেয়েটা আমাকে এতটা কাছের বানাচ্ছে কেন? পরে যখন আমি কাছে আসতে চাইবো তখন তো দূরে ঠেলে দেবে। কি চাই ও? আমাকে এত আপন কেন করছে? স্পর্শের রাগ হলো খুব। সে এগিয়ে এসে রিমের হাত ধরে টেনে টেনে বলল, কি হয়েছে আবার? তুমি কি চাও খোলসা করে বলো তো। আমি ঘুমোতে চাই মিস্টার স্পর্শ। রিম, আই এম সিরিয়াস। আমার সাথে সিরিয়াস হয়েই কথা বলো। এইভাবে আমার রুমে এসে আমার বিছানায় ঘুমানোর মানেটা কি রিম? আমাকে তো ভালোবাসো না, পছন্দও তো করো না, তাহলে এইসব কি? রিমঝিম আবারও শুতে নিতেই স্পর্শ ওর খোলা চুলগুলো ভিতর থেকে হাত ঢুকিয়ে মুট করে ধরে টান দিয়ে কাছে নিয়ে এসে বলল, উত্তর দাও। রিম ভ্রুকুচকে বলল, কাল চাইলেই ফেরত চলে যেতে পারতাম, কিন্তু যাইনি। কেন জানেন? কেন? থাক, জানতে হবে না। জানলে এখন এ সময়ে আমার চুলের মুঠি ধরে টানতেন না, বরং ভালোবাসতেন। স্পর্শ চুলটা আরো শক্ত করে ধরে মুচকি হেসে বলল, বিয়ের আগেই? রিমঝিম চুল ছাড়াতে ছাড়াতে বলল, চর কিন্তু এখনো বাকি আছে মশাই। তো দিয়ে দাও। তা হচ্ছে না, 3 বছর কম মনে হয় আমার কাছে। আর একটু ঘুমাই। নাকি রিমঝিম আমাকে বাধ্য করে দেয় চলটা আজই হাসিল করে নিতে। রিমঝিম চুল ছাড়া পেতেই কম্বলটা আবারও টেনে শুয়ে পড়ল। হেই বে, এটা আমার বিছানা, উঠো বলছি। না, উঠবো না। আপনি কি আমার রুমে ঘুমান, আমি এখানে ঘুমাবো। স্পর্শ আর কি করবে, বালিশ হাতে নিয়ে রিমের রুমের দিকে চলল। রিমঝিম আরো কিছু সময় ঘুমিয়ে রান্নাঘরে এসেছেন নাস্তা বানাতে। স্পর্শ এখনো ঘুমাচ্ছে। আজ স্পর্শ অফিসে যাওয়ার সময় বলে গেছে সে কলিগদের নিয়ে একসাথে বাসায় আসবে। বিকেলের পর হবে সময়টা। রিমঝিম মাথা নাড়ল। অফিসে যাওয়ার আগে সে লিস্টের সব বাজার করে দিয়ে গেছে। রিমঝিম ওড়না কোমরে বেঁধে কাজে লেগে পড়ে গেছে। আজ কত কাজ তার, কত আইটেম বানাতে হবে। ঠিক বিকেল 5:30টার দিকে কলিং বেল বেজে উঠল। রিমঝিম আন্দাজে কোনো রকম সেজেছে, আর একটা আয়না নেই যে একটু নিজেকে দেখবে। ব্যাগ খুঁজে একটা খয়েরি রঙের সুতির শাড়ি পেয়েছে সে, তার উপরে সাদা সুতোর কাজ করা। দেখতে বেশ ভদ্র মনে হয়। শাড়িটা তার খালা তাকে দিয়েছিল। বাড়ি থেকে চলে আসার সময় এমন খুঁটিনাটি অনেক কিছুই এনেছে রিমঝিম। কলিং বেল বাজার আওয়াজ পেয়ে তড়িঘড়ি করে দরজার দিকে ছুটল সে। দরজা খুলতেই এক করিডোর ভর্তি লোকজন দেখে মাথা ঘোরার মতো অবস্থা হলো রিমের। নিজেকে সামলিয়ে বড় করে সালাম দিল সে। তারপর মুচকি হেসে বলল, ভেতরে আসুন। এক এক করে 7-8 জন ঢুকেছে বাসায়। সবগুলো কাপড় আর কাপড়, কেউ কেউ বাচ্চা নিয়েও এসেছে। পুরো বাসা ফার্নিচার শূন্য দেখে তারা সবাই মুখে হাত দিয়ে ফেলেছে। এদিকে দূর থেকে কে যেন সাইড পিঞ্চ করে বলতে বলতে আসছে। গলা শুনে মনে হলো এটা স্পর্শ। কতগুলো চেয়ার দারোয়ানের সাহায্যে নিয়ে আসছে স্পর্শ। আবার আরেক হাতে ডিনার সেটও আনছে। প্যাকেট দেখেই বুঝেছে রিম। রিমকে পেরিয়ে চেয়ারগুলো ভেতরে ঢুকাচ্ছে সে। রিমকে এখনো খেয়ালই করেনি স্পর্শ। চেয়ার রাখতে রাখতে বলল, সরি রে, নতুন সংসার তো, তাই এখনো তেমন কিছু কেনা হয়নি। তবে তোদের উপলক্ষে চেয়ারগুলো নিয়ে আসলাম। তোদের তো আর নিচে বসাতে পারি না। আরাফ এসে স্পর্শের কাঁধে হাত রেখে বলল, বাসায় যখন তোষক আছে তখন আর চেয়ারের কি প্রয়োজন? বা ফ্লোরেও বসা যায়। এটা তো আর মাটি না যে একেবারে বসা যাবে না। আরফ একদম ঠিক বলেছে। ভাইয়া, আপনি এত কষ্ট করতে গেলেন কেন আবার? স্পর্শ মুচকি হেসে চেয়ারগুলো সারি সারি করে রেখে দিয়ে রিমকে ডেকে রান্নাঘরের দিকে চলে গেছে। রিমও পিছু পিছু আসলো। স্পর্শ খাবার সব চেক করে পেছন ফিরে এবার রিমের দিকে তাকালো। ওমা,
তাকাতেই সে তার দুনিয়ার খবর ভুলে গেছে। কেয়া বড় বড় হা করে সে রিমের দিকে তাকিয়ে আছে এখন। পাশে কি আমার সদ্য বিয়ে করা বউ দাঁড়িয়ে আছে? বুকে ব্যথা লাগলো। স্পর্শ বুকে হাত দিয়ে রিমের দিকে চেয়ে আছে। রিম ভ্রু কুচকে চা বসাতে বসাতে বলল, ঢং, আসার পর থেকে একটি বারও আমার দিকে তাকাইনি। আমি নিজেও জানি না আজ আমাকে কেমন দেখাচ্ছে। বাসায় একটা আয়না যদি থাকতো। সেটাও এনে দেবো। আপনি এখনো বেতন পাননি, এত টাকা কোথায় থেকে আসে? রোকসানা বেগমের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। বাই দ্য ওয়ে, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। যান এখান থেকে, আমি চা নাস্তা নিয়ে আসবো। গিয়ে ওনাদের সাথে আড্ডা দেন। স্পর্শ সোজা হেঁটে চলতেই রিম সামনে হাত রেখে আটকালো আবার। কি ম্যাডাম? কি রকম অবস্থা করে রেখেছেন নিজের? হ্যাঁ, শার্ট চেঞ্জ করে বিছানার উপর থাকা সাদা পাঞ্জাবিটা পরে নিন। সাদা পাঞ্জাবি? আমার তো সাদা পাঞ্জাবি নেই। তাহলে আপনাকে এত কথা বলতে কে বলেছে? যান বলছি। স্পর্শ কৌতূহল নিয়ে নিজের রুমে এসে দেখলো বিছানার উপর সাদা একটা পাঞ্জাবি। দেখে তো নতুন মনে হচ্ছে, কিন্তু রিমের পেলো কোথায়? এই স্পর্শ, তোর ফ্রেশ হতে কতক্ষণ লাগবে রে? আসছি। স্পর্শ জলদি করে পাঞ্জাবিটা হাতে নিয়ে পরে আসলো। বাথরুম থেকে বেরিয়ে পাঞ্জাবির হাতাগুলো ফোল্ড করতে করতে ড্রয়িং রুমের নিচে বেছানো তোষকের উপর বসলো সে। রিম আর আরাফের ওয়াইফ মুফতি মিলে নাস্তা এনে এনে ফ্লোরে রাখছে। বাঁধাকপির পকোড়া, চার, বিস্কিট, সাথে আছে নুডলসও। রিমঝিম নিচে ট্রে রেখে এক নজর স্পর্শের দিকে তাকালো। মানুষটাকে পাঞ্জাবিতে খুব ভালো লাগে, মন চায় চিবিয়ে খেয়ে ফেলি। রিমঝিম মুচকি হেসে চলে গেল রান্নাঘরের দিকে। পাঞ্জাবিটা দুপুরে বাসা থেকে বেরিয়ে আশেপাশের একটা মার্কেট থেকে কিনে এনেছে সে। তার কাছে কিছু টাকা ছিল। পাঞ্জাবিটা অতটা দামি না, তবে আবার কম দামিও না। সাদা চামড়ার মানুষের সাদা রঙের জামাতে জাস্ট চোখ ধাঁধানো সুন্দর লাগে। সেটা মাথায় রেখেই রিমঝিম সাদা পাঞ্জাবি কিনে এনেছে। সিয়ামের ওয়াইফ হিয়া আর মুফতি মিলে রান্নাঘরের তাকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। মুফতি চা খেতে খেতে বলল, তারিন ঝিম, হানিমুনে যাওনি কেন? হিয়া ভাবি বলল আমায়। রিমঝিম দাঁত কেলিয়ে তাকের উপর বসে পা দুলাতে দুলাতে বলল, অফিস থেকে তো ছুটি দেয় না, দিলে এক কথা ছিল। ছুটি নেওয়া তো কঠিন কিছু না। মোট কথা তোমার হাজবেন্ডেরই যাওয়া ইচ্ছা নাই, থাকলে এতদিনে বালি ট্যুর দিয়ে আসতো। এই আমি যাই, আমার বাচ্চা কাঁদছে। কথাটা বলে হিয়া চলে গেল। মুফতি চা শেষ করে তার বরের পাশে গিয়ে বসেছে। আরাফ আর সিয়ামের সাথে অনিকও এসেছে। অনিকের ওয়াইফ হলো ঋতু। ঋতু বড়ই গম্ভীর প্রকৃতি। সে আসার পর থেকেই এক জায়গায় বসে আছে, চুপচাপ খাচ্ছে আর সবার সাথে হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছে। স্পর্শ রিমঝিমের এমন ব্যস্ততা দেখে খুশি হলো, আবার ভাবলো মেয়েটা এত কষ্ট করছে, অথচ সে আবার ওয়াইফই না। এই এই, পাশ ফিরে তাকিয়ে ফিসফিস আওয়াজ পেয়ে স্পর্শ রিম থেকে চোখ নামিয়ে পাশে তাকালো। আরাফার অনেক আর সিয়াম মিলে চোর চোর লুক নিয়ে ওর দিকেই চেয়ে আছে। কি হলো, তোরা এমন জোরের মতো লুক দিচ্ছিস কি জন্যে? আড্ডাতে গলা না ভিজলে সেটা আবার কিসের আড্ডা? চা খা, আরো আনতে বলতাম। আরে ধুর, চা তো বাচ্চারা খায়, আমরা তো আল্টার লিজেন্ড, আমরা তো বিয়ার খাবো, বিয়ার। হোয়াট? আস্তে আস্তে আস্তে, বউ পার্টিরা শুনতে পেলে গর্দান যাবে। এই সময় বিয়ার পাবি কই? তুই শুধু রাজি হ, বিয়ার সাথেই আছে। ওরে বাপরে, সাথেও এনেছিস? কিন্তু তোর ভাগবতী তো ঠিক লাগছে না, তুই মনে হয় বিয়ার খাওয়ার পুরনো মাঝি। স্পর্শ নড়ে চড়ে বসলো। নেশা জাতীয় সবকিছু খাওয়া হয়ে গেছে, বিয়ার তো হাতের মোয়া। সব সিয়াম আর অনেক হাসতে হাসতে টুটুপুটি খাচ্ছে। স্পর্শ হালকা গেসে বলল, না মানে ওই নেশা জাতীয় যেমন ওই
বিয়ার, সিগারেট ইত্যাদি এইসব। হয়েছে, আর বোঝাতে হবে না, আমরা সব বুঝি। তুই শুধু সব বউ পার্টিদের এক রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, তারপর তোর রুমে গিয়ে আমরা আরামসে আড্ডা দেবো আর গলা ভিজাবো। স্পর্শ জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে রান্নাঘরের দিকে তাকালো, তারপর আবার বলল, রিমঝিম অনেক রান্না করেছে, সেগুলো খেয়ে নে, তারপর রাত তো বাকি, তোরা বরং আমার এখানে থেকে যাস, রুমের তো আর অভাব নেই। স্পর্শের উক্তিতে ওরা তিনজন বেশ বুঝে গেছে, রাজিও হয়েছে, কিন্তু অনেক রাজি হলো না। সে বিয়ার পার্টি শেষে বউকে নিয়ে চলে যাবে, না হলে তার বাবা মা আবার বিষয়টা অন্যভাবে দেখবে। তারা খুবই স্ট্রিক্ট। রিমঝিম তো পাগল হয়ে যাওয়ার মতো উপক্রম, আর সেটার কারণ হলো হিয়ার, মুফতি আর ঋতু এত এত প্রশ্ন করছে। বিবাহিত জীবনের অনেক কথাই তারা বলছে, যার আগামাথা অনেক কিছুই রিম জানে না। যাই হোক, 9টা বাজতেই ছেলেরা সবাই হুট করে ডিনার করব বলা শুরু করে দিয়েছে। রিমের কেমন যেন সন্দেহ হলো, কারণ স্পর্শ তো এত তাড়াতাড়ি ডিনার করে না। যাই হোক, সবার সাথে হাতে হাত লাগিয়ে রিমঝিম ডিনারের বন্দোবস্ত করে নিল। সবাই কথা বলছে আর খাচ্ছে। রিমঝিম রান্নাঘরে এসে সব গুছিয়ে নিচ্ছে। খিদে নেই, সবার পরে খাবে সে। স্পর্শ হাতে প্লেট নিয়ে এসে বলল, কি হলো রিম, তুমি খাবে না? পরে, খিদে নেই। অনেক আর ঋতু বাদে বাকিরা যাবে না আজ। রিমঝিম চোখ বড় করে স্পর্শের দিকে চেয়ে বলল, যাব না মানে? কোথায় থাকবে? আমাদের বাসায়, রুম তো অনেকগুলো। আমি কোথায় শুব? সবাই তো কাপল। মুফতি আর আরাফ এগিয়ে এসেছে। মুফতি হেসে হেসে বলল, ও মা, তোমরাও তো কাপল, তোমরা তোমাদের রুমে শুবে, হা হা হা। রিমঝিম কেমন বাচ্চাদের মতো কথা বলছে। রিমঝিম ঢোক গিলে স্পর্শের দিকে তাকিয়ে বলল। স্পর্শ ঢোক গিলে তাকালো ওদের দিকে। রিমঝিম কি আর বলবে, ওদের পাতে মাংস দিয়ে চুপচাপ সরে গেল সেখান থেকে। খাওয়া দাওয়া শেষ করে স্পর্শ, আরাফ, সিয়াম আর অনেক গেছে স্পর্শের রুমে। তারপর দরজাও লাগিয়ে ফেলেছে। কড়া করে বলেছে তারা আড্ডা দেবে 12টা অবধি, এর আগে যেন কেউ ডিস্টার্ব না করে। সিয়ামের ওয়াইফ ফিয়া তার বাবুকে নিয়ে রিমঝিমের রুমে এসে শুয়েছে। পাশের বাসা থেকে তোষক এনে গেস্ট রুমেও বিছানা পাতা হয়েছে, সেখানে মুফতি আর ঋতু শুয়েছে। 12টার দিকে অনেক আর ঋতু চলে যাবে বলে আর বাড়তি ঝামেলা হয়নি। ঋতু আর মুফতি মিলে দারুণ গল্প শুরু করেছে। এদিকে হিয়া তার বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে নিচেও ঘুমিয়ে পড়েছে। বাকি রইল রিমঝিমের খুব ঘুম পাচ্ছে। সে একপাশে বসে ঝিমোচ্ছে শুধু। আজ সারাদিন সে অনেক কাজ করেছে। আজ সারাদিন সে যে কাজ করেছে, বিরাট বড় একটা ঘুম দিতে হবে, তাহলে সব ক্লান্তি দূর হয়ে যাবে। রাত 12টা বাজে 1 মিনিট। সিয়াম, অনিক আর আরাফ ঢলে মলে পড়তেছে। তাও অনেক কষ্টে স্পর্শের রুম ছেড়ে বেরিয়েছে তারা। সিয়াম তার বউ বাচ্চার কাছে গেল, মানে রিম যে রুমে থাকতো সেই রুমে। তারপর দরজা লাগিয়ে দুম করে বাবুর পাশে শুয়ে পড়ল সে। ওদিকে অনেক তার বউকে 2 বার ডাকতেই তার বউ এসে হাজির। সে আর মুফতি ঘুমায়নি, ঘুমিয়ে পড়েছে রিম। মুফতি রিমের মাথায় হাত রেখে ওকে জাগালো, তারপর বলল, অনেক ভাইয়া ঋতু আপুকে নিয়ে চলে গেছে, তুমি গিয়ে ভাইয়ার রুমে শোও, অনেক ক্লান্ত লাগছে তোমাকে। রিম মাথা নাড়িয়ে স্পর্শর রুমের দিকে যেতে যেতে ভাবলো আজ সে সোফায় ঘুমাবে, স্পর্শকে বলবে বিছানায় ঘুমাতে। অনেক ঋতুকে নিয়ে চলে যাওয়ার পর রিম দরজা লাগালো, তারপর গেল স্পর্শের রুমে। আরাফও রুমে ঢুকে দরজা লাগিয়েছে। রিমঝিম স্পর্শর রুমে এসে লাইট জ্বালালো, কারণ পুরো রুম অন্ধকার হয়ে আছে। তারপর এদিক ওদিকে স্পর্শকে দেখতে না পেয়ে সে বারান্দার দিকে গেল। ওমা, স্পর্শ লম্বা হয়ে নিচে শুয়ে আছে সেখানে। রিমঝিম কিছু বুঝে ওঠার আগেই পায়ের কাছে মদের খালি বোতল কতগুলো দেখতে পেল। তার মানে দরজা বন্ধ করে ওনারা এসব উল্টাপাল্টা জিনিস খেয়েছে। কি অভ্যাস! এই যে উঠুন, এভাবে ঠান্ডা ফ্লোরে শুয়ে আছেন কি জন্য? পরে জ্বর আসলে তখন? রিম যখন বুঝলো স্পর্শ তার মনের রাজ্যে আছে, বর্তমান দুনিয়ায় নেই, তখন সে নিচে বসে স্পর্শের হাত ধরে টানতে টানতে বলল, উঠুন। স্পর্শ রিমের ছোঁয়া পেয়ে সাথে সাথে উঠে বসলো।
চোখ ডলে দাঁত কেলিয়ে 2 হাত এগিয়ে রিমের মুখ ধরল সে। তারপর হেসে হেসে বলল, সাদা পাঞ্জাবিটার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। ওয়েলকাম। এবার উঠে এসে বিছানায় বসুন, আমি আপনার জন্য লেবুর শরবত আনছি। কথাটা বলে রিম উঠতেই স্পর্শ ওর শাড়ির কুচি ধরে ফেলল। রিম কিছুটা না বরং পুরোটাই ভয় পেয়ে গেল, সাথে চমকালো। তারপর ইতস্তত হয়ে নিচের শাড়ির কুচি মুট করে ধরে বলল, এসব কি করছেন আপনি? কুচি ধরলেন কেন? স্পর্শ আদো আদো স্বরে বলল, তোমাকে ধরতে চেয়েছিলাম, তোমার জায়গায় হাতের কাছে তোমার শাড়ি খুশি পেলাম, সেটা ধরলাম। ছাড়ুন। কথাটা বলে রিমঝিম কুচি ছাড়িয়ে ঠিক করে পরে আবার চলে আসলো। স্পর্শ মুখটা ফ্যাকাশে করে উঠে দাঁড়ালো। শরীর সামলাতে পারছে না সে। বারবার মনে পড়ে যাচ্ছে অনেক গ্লাস খাওয়া হয়ে গেছে আজ। চোখের সামনে শত শত রিমকে দেখতে পাচ্ছে সে। এলোমেলো হয়ে হেঁটে সে কোনো মতে রিমের কাছে রান্নাঘরে চলে আসলো। রিমঝিম ছুরি দিয়ে লেবু কাটছে শরবত বানাবে বলে। স্পর্শ রিমের কাছে দাঁড়িয়ে ওর খোপাটা খুলে ফেললো। রিমঝিম জানে স্পর্শ হুঁশের মধ্যে করছে না এসব, তাও সে এখন কি করে পরিস্থিতি সামলাবে সেটাই ভাবছে এই মুহূর্তে। এদিকে স্পর্শ রিমের খোলা চুলের ভেতর মুখটা ডুবিয়ে রিমকে জাপটে ধরে রেখেছে। রিম লেবুটাও কাটতে পারছে না এরকম অবস্থাতে। তার উপর হাত পেঁচিয়ে আঙুলও কেটে গেছে রিমের। জলদি করে সে স্পর্শ থেকে নিজেকে ছাড়িয়ে বেসিনের কাছে গেল আঙুলে পানি দিতে। তার আগেই স্পর্শ ওর হাত ধরে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নিল। রিম, ভয় পাচ্ছ? রিম কাপা কাপা গলায় বলল, না, তবে তবে কি রিম, এতদিনে যেটা করিনি সেটা আজ করব। দেখি বলো তো তোমার কি মনে হয়, হ্যাঁ নাকি না? রিমঝিম নিজেকে শক্ত করে জবাবে বলল, না। আমার প্রতি বিশ্বাস আছে, তা বোঝা যাচ্ছে। কথাটা বলে স্পর্শ রিমকে আর একটু কাছে টেনে ধরলো। তারপর মুচকি হেসে বলল, যদি সেই বিশ্বাসটা ভেঙে দিই? হাত ছেড়ে দিন, তারপর শরবতটা খান, ঠিক লাগবে আপনার কাছে। না ছাড়লে? দেখুন স্পর্শ, এটা কিন্তু ঠিক না। আজ সারা দিন ধরে অনেক কাজ করেছি আমি, আমার খুব ঘুম পাচ্ছে, দয়া করে হাত ছেড়ে দিন। আমার খেতে হবে না লেবুর শরবত, তো আমাকে অন্তত ছাড়ুন। স্পর্শ নিচু হয়ে রিমকে কোলে তুলে নিয়ে বলল, আচ্ছা চলো, তাহলে ঘুমাবো। আপনি কি ভুলে যাচ্ছেন যে আমাদের বিয়ে হয়নি? একদমই না, আমার বেশ মনে আছে যে আমাদের এখনো বিয়ে হয়নি, আর কখনো হবেও না। তাহলে এসব কি? আপনি থামবেন? স্টুপিড একটা। কোনো কথার উত্তর না দিয়ে স্পর্শ রিমকে এনে বিছানার উপর রাখতেই রিম একদম কোনায় চলে গিয়ে বলল, আর একটু এগোলে গালের চটটা উঠাই দিব, থাপড়াইতে থাপড়াইতে। স্পর্শ পাঞ্জাবিটা খোলার চেষ্টা করছে, তাও পারছে না দেখে এগিয়ে গেল রিমের দিকে। রিম 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলেছে। স্পর্শ রিমের কপালের উপরে থাকা চুলগুলোতে মুখ ডুবিয়ে হাসলো। তারপর রিমের মুখ থেকে ওর হাত সরিয়ে বলল, লজ্জা নাকি ভয়? কথা শেষ করার আগে গালে চর খেয়ে বসে পড়েছে স্পর্শ। চর মারা শেষে রিমঝিম সরতে নিতেই স্পর্শ হাত ধরে আটকে ফেললো ওকে। রিমঝিম শেষে কেঁদে ফেলেছে ছুটতে না পেরে। স্পর্শ মুখটা ফ্যাকাশে করে বলল, খালি এটাই পারো, আর অন্য কিছু পারো না। রিমঝিম চোখ মুছতে মুছতে বলল, সরুন আমার কাছে থেকে, আমাকে একদম ছোবেন না। স্পর্শ কিছু না বলেই রিমকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। রিমের কাঁধে মুখটা ডুবিয়ে রাখলো কিছুক্ষণ, তারপর ফিসফিস করে বলল, খুব ভালো লাগা কাজ করছে, প্লিজ ভালো লাগাটা অনুভব করতে দাও আমায়। রিম চোখ বন্ধ করে রেখেছে। স্পর্শর প্রতি যে ঘৃণাটা আছে সেটা আজ যেন আবার জাগ্রত না হয়। আমি চাই না লোকটাকে ঘৃণা করতে, কিন্তু উনি কেন এমন করছেন আমার সাথে? আমি যে তাকে আটকানোর কোনো শক্তি পাচ্ছি না। স্পর্শ আবারও ফিসফিস করে বলল, এই পারফিউমটা দিতেই হবে। নিজের গায়ে যে একটা প্রকৃত ঘ্রাণ আছে তা তোমরা মেয়েরা জানো না। জানলে এত দাম দিয়ে কৃত্রিম গন্ধ লাগাতে না গায়ে। তোমার গায়ে সেই ন্যাচারাল গন্ধটাই আমাকে পাগল করে তোলে। তুমি কিন্তু সবসময় পারফিউম ইউজ করে সেই ঘ্রাণটাকে ধামা চাপা দিয়ে রাখো। কেন রিম?
কেন? Why? রিম একটু নড়ে চড়ে স্পর্শকে দূরে ঠেলার চেষ্টা করলো, তাও পারল না। কি একটা ঝামেলায় পড়েছে সে। স্পর্শ সে সজ্ঞানে নেই, তা খুব ভালো করে বোঝা গেছে। এখন যা হচ্ছে পরে এ ব্যাপারে চেঁচিয়েও লাভ হবে না। উনি তো কোনো রেপিস্টও না যে ফ্লাওয়ার ভাস দিয়ে মাথায় বাড়ি মেরে আহত করে দিব। নিজের লোক উনি। ওনাকে আঘাত করলে উল্টে আমার কষ্ট হবে, আবার আঘাত না করলে আজ আমার অবস্থা খারাপ করে ফেলবে। ভাবতে ভাবতে রিম টের পেল স্পর্শ ওর কাঁধের থেকে মাথা উঠিয়ে ওর দিকে তাকিয়ে আছে। রিমঝিম মলিন মুখে ওর চোখে চোখ রেখে বলল, এসব কি বলুন তো আপনি? স্পর্শ রিমের মুখে হাত রেখে বলল, একটা জিনিস দেখবে? রিম কিছু বলার আগে স্পর্শ উঠে গিয়ে আবারও রিমকে কোলে তুলে নিয়ে বারান্দার দিকে চলল। বারান্দার গ্রিলের সাথে হেলান দিয়ে দাঁড়ালো সে। রিম এখনো ওর কোলে। তারপর মুচকি এসে বলল, এবার আকাশের দিকে তাকা। রিমঝিম স্পর্শের বুক থেকে হাত সরিয়ে পাশে ফিরে আকাশের দিকে তাকালো। চাঁদটা যেন আজ তাদের সাথে দেখা করতে এসেছে। এত বড় চাঁদ কাল থেকে মনে হয় আর উঠবে না। শেষ সময়টায় চাঁদ এত বড় হয়। রিমঝিম বেশ অবাক চোখে চাঁদটা দেখছে। আশেপাশের দালানগুলোর লাইট সব অফ। যে আলো আসছে তা শুধু চাঁদেরই। স্পর্শ রিমকে দেখছে আর রিম চাঁদকে। বেশ কিছুক্ষণ পর রিমের মনে পড়ল সে স্পর্শের কোলে, অথচ স্পর্শ বিন্দু মাত্র নড়ছে না। বিষয়টা টের পেয়ে রিম বোকার মতো চেয়ে আছে ওর মুখের দিকে। স্পর্শ এক ঝাঁকুনি দিয়ে বলল, কি দেখছো অন করে? চাঁদ দেখা হয়ে গেছে, এবার আমাকে নামান, নয়তো চর মেরে গাল ফাটিয়ে দিব আপনার। স্পর্শ রিমকে জাপটে ধরে একটা গানের 2 লাইন গাইল। ও বউ, কেন আমার কাছে আসো না, কেন আমায় ভালোবাসো না, ও বউ। রিমঝিম বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। স্পর্শ রিমকে নিয়ে আবারও রুমে ফেরত চলে আসলো। পরে রিমঝিম বালিশ একটা কোলে নিয়ে দূরে সরে গেছে। রাত 1:20 বাজে তখন। স্পর্শ ঘুম ঘুম চোখে এগিয়ে দুম করে রিমের কাছে চলে এসে ওর কোলে থাকা বালিশ মাথায় রাখলো। 2 মিনিটে গভীর ঘুমে চলে গেল সে। রিমঝিম অবাক হয়ে স্পর্শের এমন হাবভাব দেখছে। একটা মানুষ নেশা করে এতটা ভালোবাসতে পারে? অন্য কেউ হলে এতক্ষণ। রিমঝিম স্পর্শর চুলগুলোতে হাত বুলাচ্ছে। লাইট অফ করা হয়নি। উঠতে গেলে স্পর্শ জেগে যাবে। যেভাবে ঘুমিয়েছেন উনি, মন চায় সারাটা সময় এমন করে চেয়ে থাকি। কি সুন্দর লাগছে আজ ওনাকে। আমাকে মোহতে ফেলছেন উনি দিন দিন। এই মোহ কাটাবো কি করে আমি? পরিবার তো মেনে নেবে না কোনো দিনও। পরিবারকে ছেড়ে ভালো থাকা যায় না। তাহলে উনি প্রতিদিন আমাকে এত এত ভালো লাগায় প্রবেশ করায় কি জন্য? রিমেরও এবার ঘুম আসছে চোখ জুড়ে, কিন্তু লাইটের আলোর কারণে সে ঘুমাতে পারছে না। অনেক কষ্টে স্পর্শকে বিছানায় শুয়ে দিয়ে সে উঠে গিয়ে লাইট অফ করলো। তারপর সোফায় শুতে নিতেই কারো হাত এসে ওর পিঠের নিচে গিয়ে সোফায় পড়েছে। রিম চমকে একটু দূরে সরে দাঁড়ালো। স্পর্শ কিছু না বলেই রিমকে আবারও কোলে তুলে নিয়ে বলল, ঘুমালে আমার সাথে ঘুমাবে, অন্য কোথাও নয়। রিমের বুকের ভেতর ভয় কাজ করছে। সে ভেবেছিল স্পর্শ ঘুমিয়ে গেছে, কিন্তু না, সে তো ঘুমায়নি। এমনকি নেশাও কাটেনি তার। রিমঝিমকে বিছানায় এনে নামিয়ে দিয়ে স্পর্শ বলল, ঘুমাও। এটা বলে সে একপাশে শুয়ে পড়ল। অবশ্য এক হাত দিয়ে রিমের হাত ধরে রেখেছে সে। রিম আর কি করবে? কোনো উপায় না পেয়ে পাশেই শুয়ে পড়ল। ক্লান্তির সাথে যুদ্ধ করে আর পারা গেল না। হাত ছাড়ানো মুশকিল বলে সেও ঘুমিয়ে পড়েছে, আর কোনো দিক না ভেবেই। পরের দিন ঠিক ভোরে স্পর্শর ঘুম ভাঙল সবার আগে। মাথা ধরে উঠে বসলো সে। চোখের সামনে সব ঝাপসা থেকে এবার ঠিক হয়েছে। নিজের হাতের ভেতর চুড়ি ভর্তি একটা হাত ধরে থাকতে দেখে স্পর্শ বেশ চমকালো। তারপর হাত ছেড়ে দিতেই চুড়ি ভর্তি হাতটা কম্বলের ভেতর চলে গেল। স্পর্শ চোখ ডলে ভালো করে তাকালো। পাশেই রিম আরেক দিক ফিরে শুয়ে আছে। তার পিঠটা একটু একটু দেখা যায় কম্বলের উপর থেকে। স্পর্শ চোখ বড় বড় করে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে পড়েছে। কাল রাতে কি হয়েছে তা মনে করতে গিয়ে তার চোখ গেল গায়ের সাদা পাঞ্জাবিটার দিকে।
এদিক ওদিক রক্তের দাগ। কিসের দাগ এটা? স্পর্শ ঘেমে গেছে ভাবতে গিয়ে। জলদি করে দরজা খুলে রান্নাঘরে গিয়ে পানি খেলো সে। তারপর আবারও রুমে ফেরত এসে রিমকে টেনে তুলল, কারণ এভাবে আর নিজে নিজেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া তার কাছে কঠিন মনে হচ্ছিল। রিম ঘুম ঘুম চোখে বলল, আবার কি হয়েছে? তুমি ঠিক আছো? ঘুমোতে দিন। এমনিতেও আপনার জন্য কাল রাতে দেরি করে ঘুমিয়েছি, আমার ঘুম পুরো হয়নি। মানে দেরি করে ঘুমিয়েছো মানে কি? আমি কি করেছি? কি করেছেন কি করেনি সেটা বলুন। স্টপ ইট। রিমঝিম ঝাড়ি দিয়ে কম্বলটা টেনে আবার শুয়ে পড়ল। স্পর্শ ঢোক গিলে কপালের ঘাম মুছল। তারপর মনে করার চেষ্টা করলো যে সে ঠিক কি করেছিল। দূর ছাই, এবারও মনে আসছে না। উপায় না পেয়ে রিমকে আবারও টেনে তুলল সে। রিমঝিম এবার খুব রেগে গেছে। স্পর্শের মাথার চুলগুলো মন মতো টেনে স্পর্শের গালে ঠাস করে একটা চড় দিয়ে বলল, কাল রাতে চড়ে হয়নি, এতদিনের চড়ে হয়নি, খালি বেয়াদবি করতে হবে। হ্যাঁ, আমাকে এত জ্বালাতন করেন কেন বলুন তো? কি দোষ করেছি? কাল রাতে কি না কি করলেন আপনি, আর একটু হলে তো। ও আচ্ছা, তাহলে তেমন কিছু করি। রিমঝিম স্পর্শকে এক ধাক্কা দিয়ে ফেলে বলল, যান এখান থেকে, অসভ্য লোক কোথাকার। রিম মুখ বাঁকিয়ে মাথা ধরে আবারও শুয়ে পড়ল। স্পর্শ স্বস্তির নিঃশ্বাস ফেলে আবারও পাঞ্জাবির রক্তগুলোর দিকে চেয়ে টেনশন শুরু করলো। রক্তগুলো কিসের আবার? আমার তো গায়ে চোট নেই, রিমঝিমে কিছু হয়নি তো। স্পর্শ এগিয়ে এসে রিমের হাতটা টেনে টুনে বাম হাতের আঘাতের দাগ পেল। ইস, কি করেছিলাম আমি কে জানে। মেয়েটাকে কত কষ্ট দিয়েছি সেটা তো মনেই করতে পারছি না। রিম যখন উঠল তখন বাসার সবাই চলে গেছে। বিছানা ছেড়ে স্পর্শ রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই উপর থেকে ঝলমলে কিছু কাগজের টুকরো রিমের গায়ের উপর এসে পড়ল। চুল ছেড়ে এদিক ওদিক তাকালো। বাসায় কেউ নেই, এমনকি স্পর্শও না। দরজার সামনে সুতো বাঁধা ছিল। পায়ে লাগতেই উপরে রাখা কৌটার ঢাকনা খুলে কাগজগুলো নিচে পড়েছে। রিমঝিম নিজের রুমে গেল ব্যাগ থেকে জামা নিয়ে পরবে বলে। বিছানার মাঝখানে একটা কুশন রাখা, লাল রঙের, তাতে লেখা সরি। রিমঝিম কুশনটা ওলট পালট করে রেখে দিয়ে জামা হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। এদিকে স্পর্শ সিয়াম আর আরাফকে ঝাড়ি দিচ্ছে, কারণ তারা জোর করে ওকে বেশি মদ খাইয়েছিল। আরাফ এসে বলল, তোর বই তো, অন্য কেউ তো না, তাহলে তো রাগ হোস কেন? স্পর্শ মনে মনে ভাবলো, বউ হলেই হতো, তাহলে এত ইতস্তত হতে হতো না আমার। বউ না বলেই তো প্রতি এখন গিল্টি ফিল হচ্ছে। কে জানে কি করেছে। রিম তো সোজাসুজি কিছুই বললো না। কিরে, কি ভাবিস এত? না কিছু না। রিমঝিম ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখলো বাহির থেকে আনা পরোটা আর ভাজি, তার পাশে চিরকুট রাখা, সেটাতে লেখা, রিম সরি, না জানি কাল তোমার সাথে কি কি করেছি। নিশ্চয়ই ভালো কিছু করিনি, মাফ করে দিও আমাকে। আমার আসলে কিছুই মনে নেই। আমি তোমার সাথে কি করেছিলাম কিছুই মনে নেই। সরি না, সরি এগেইন। রিমঝিম ফিক করে হেসে দিল, কারণ স্পর্শ তো তেমন কিছুই করেনি। যে হারে সরি বলছে, বাপরে বাপ, এর একটু মজা তো নিবই। আসুক মশাই, আমাকে কাল অনেক জ্বালিয়েছ, তোমাকে এবার আমি জ্বালাবো। ইস, আমি তো ভুলেই গেছি হাত চালাতে চালাতে। কাল একটা, আজ একটা চড় মেরে দিলাম, আর তো মনে হয় দুটো আছে। উফ, ধুর ধুর, রাগকে কন্ট্রোলই করতে পারি না আমি। চরের কথা তো আমি ভুলেই গেছিলাম, এবার চরের কথা ওনার মনে না থাকলেই হয়।